তো তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আরেকটি ক্লাস আমরা নিব নারী ও রাজনীতি নিয়ে। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, খুলনা সরকারি মহিলা কলেজ। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাস। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, কোর্স শিরোনাম রাজনীতি উন্নয়নে নারী বা নারী ও রাজনীতি, কোর্স কোড 22/1905। আজকের আলোচিত বিষয় জেন্ডারের সামাজিক সংগঠন। মানে তোমরা পাঠ্য বইতে দেখবা যে তোমাদের তৃতীয় অধ্যায়ে এই চ্যাপ্টারটা আছে। আমরা এখান থেকে শুরু করব। তাহলে আমরা শুরু করি মূল আলোচনা। আমরা হেডিং দেখছো নারীর কাজের ধরন বা নারীর অদৃশ্য অবদান। অদৃশ্য যে অবদানটা দেখা যায় না কিন্তু অবদান রাখে, কিন্তু সে অবদানটা দেখা যায় না, সেটাকে আমরা অদৃশ্য অবদান বলবো। তাহলে সেই অদৃশ্য অবদানটা কি আমরা একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামীণ অবহেলিত নারীরা প্রতিকূল পরিবেশকে জয় করে টিকে আছে, কখনো অনাহারে, কখনো অর্ধাহারে, শত ছিন্ন বিচ্ছিন্ন বস্ত্রে কোনরূপ আব্রু বাঁচিয়ে। তারা সন্তান লালন পালন, রান্না, বাড়ির আঙ্গিনায় শাকসবজি, মাছ ধরার জাল তৈরি, মাছের পোনা উৎপাদন, জলাশয় লিজ নিয়ে মাছের খাবার সংগ্রহ, খাবার ছিটানো, হাঁস মুরগি গরু ছাগল পালন ইত্যাদি কাজ করে থাকে। এ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে বেশি দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হয়েছে, অথচ এসব কাজ প্রায় অদৃশ্য থেকে যায়। মানে তারা সংসারের কাজ শেষ করে কিন্তু এই কাজগুলো করে, কিন্তু এই কাজগুলো সাধারণত চোখে পড়ে না। এই যে কাজগুলো চোখে পড়ে না কিন্তু অক্লান্ত পরিশ্রম করে নারীরা আয়মূলক কাজ করে, সেটা হচ্ছে অদৃশ্য অবদান। মানে যে অবদানটা দৃশ্যমান নয়, এটা আমাদের জাতীয় অর্থনীতিতেও যোগ হয় না। সমাজে মনে করে যেটা নারীর দৈনন্দিন কাজ, কিন্তু একটা নারী তার দৈনন্দিন সব কাজ শেষ করে যখন আরও আয়মূলক কাজ করে, সেই কাজটা কিন্তু অনেকের চোখে পড়ে না। এটা হচ্ছে নারীর একটি অদৃশ্য অবদান। তাহলে আমরা এই অদৃশ্য অবদান আলোচনার আগে আরেকটা জিনিস দেখি যে বাংলাদেশে গ্রামীণ নারীর প্রতিদিন কেউ ওই দিনটা কাটে। তোমরা একটু দেখো যে ভোরবেলা নারীরা কি করে। শয্যা ত্যাগ করে, হাত মুখ ধোয়া, ধর্মীয় উপাসনা, হাঁস মুরগি ছাড়া খাবার দেওয়া, গরু ছাগল বের করে গোয়ালে উঠোন ঝাড়ু দেওয়া, গরুকে খাবার দেওয়া, বাসন মাজা, নাস্তা তৈরি, স্বামী সন্তানদের নাস্তা খাওয়ানো, নিজে নাস্তা খাওয়া, পানি আনা, শোবার ঘর ও রান্নাঘর পরিষ্কার ও গোছানো, গরু ছাগলকে মাঠে খেতে দেওয়া, দুধ দোয়ানো, খড়ি সংগ্রহ। তাহলে তোমরা যদি একটু অবাক হওয়া যে লিস্টগুলো দেখে যে এই কাজগুলো কিন্তু আমাদের দেশের নারী সমাজ প্রতিনিয়ত করে যাচ্ছে, কিন্তু এগুলো আমাদের চোখে পড়ে না যে এটা একটা অর্থনৈতিক কাজ, এটা যে একটা উপার্জনমূলক কাজ, এই কাজগুলো কিন্তু করে না। যখন নারীরা সকালে উঠে রান্নাবান্না শেষ করে তখন সেই ঘরের কর্তা কিন্তু তখনও ঘুমেই থাকে। ঘুম থেকে উঠে সে শুধু নাস্তাকে যদি চাকরি করে অফিসে যায়, আর গ্রামীণ যে মানুষগুলো আছে হয়তো সকালে উঠে লাঙ্গল বা খেতে কাজ করতে যায়, কিন্তু নারীরা কিন্তু তার চেয়ে অনেক আগেই ঘুম থেকে উঠে তার যাবতীয় কাজগুলো সেরে নেয়। তাহলে আমরা দেখলাম ভোরবেলা, এটা কিন্তু ভোরের কাজ। তাহলে আরেকটু দেখি যে সকালে কি করে। সকালে ধান সিদ্ধ, শুকানো, ধান বানা, মশলা পেশা, চাল ঝাড়া, এই কাজগুলো কিন্তু তারা সকালে করে। সকালে করা মানে কিন্তু সকালকার ভোরে সেই কাজ শেষ করে নাস্তা তৈরি করে সন্তানদের নাস্তা খাইয়ে স্বামীকে নাস্তা খেয়ে এই কাজগুলো করে। এখন তোমাদের মনে হতে পারে স্যার এখন তো ধান সিদ্ধ করা লাগে না, শুকানো লাগে না, মশলা পেশা লাগে না, চালও ঝাড়া লাগে না, শত রেডিমেড পাওয়া যায়। কিন্তু গ্রামীণ নারীরা তোমাদের খেয়াল করবে এখনও কিন্তু অনেক গ্রামে এখনও সেই তারা মশলা পিষেই কিন্তু রান্না করে। তোমাদের এই সেই গুঁড়ো কিনে মশলা সেই প্যাকেট কিনে রান্না করা আর মশলা পিষে রান্না করার স্বাদের কিন্তু একটা পার্থক্য আছে। তাই কাজগুলো কিন্তু নারীরা অহরহ করে। তাহলে আমরা ভোরবেলা দেখলাম, সকালবেলা দেখলাম, তাহলে দেখি দুপুরে নারীরা কি করে। দুপুরবেলা খাদ্য সংগ্রহ, রান্না করা, কাপড় ধোয়া, ছেলেমেয়েদের গোসল করানো ও নিজে করা, স্বামী ও ছেলেমেয়েদের খাওয়ানো, নিজে খাওয়া, থালা বাসন হাঁড়ি পাতিল মাজা। তার মানে দুপুরবেলা তার কিন্তু একটা বিশাল লিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খাদ্য সংগ্রহ, রান্না করা। অনেকের কিন্তু খাদ্যটা সংগ্রহ করতে হয়, ঘরে খাবার নাই, যারা দিন আনে দিন খায় এরকম পরিবারে কিন্তু এই তোমার এই করোনাকালীন সময় কিন্তু দেখবে যে অনেকের ঘরে কিন্তু 3 বেলা হয়তো ঠিক মতো খেতে পারে না। এটা কিন্তু সংগ্রহ করতে হয়, এবারে সেবারে সেক্ষেত্র থেকে একটু শাক পাতা সংগ্রহ করে এনে কিন্তু তারা কোনো রকম জীবিকা নির্বাহ করে। গ্রামীণ নারীরা কিন্তু এই কাজটা করে। তার মানে দেখো ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, তারপর আরেকটা বেলা দেখি বিকাল বা সন্ধ্যাবেলা।
পাড়ার প্রতিবেশীদের সাথে গল্প ও কাঁথা সেলাই করা। তোমরা দেখবে যে গ্রামের মেয়েরা কিন্তু একসাথে বসে গল্পও করে, মাথার উকুন বাসে, আবার কাঁথাও সেলাই করে। তোমরা আড়ং বা বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুম থেকে যে প্রোডাক্টগুলো কিনে এনে বাসায় ইউজ করো, সেগুলো কিন্তু এই নারীদেরই তৈরি। তাহলে দেখো, তারা গল্প করছে, তার পানও খাচ্ছে, চুলের উকুনও আনছে, আবার কিন্তু কাঁথা সেলাই করছে। তারপর জাল বোনা, গরু ছাগল আনা, খাবার দেওয়া, গোয়ালে ঢুকানো, হাঁস মুরগি ঘরে আনা, রাতের খাবার তৈরি এবং সকলকে খাওয়ানো। তার মানে একজন নারীর প্রতি বেলায় কতগুলো কাজ কিন্তু সে করছে। এখনো কিন্তু আমরা রাতের কাজটা এখন আসেনি, সন্ধ্যাবেলা আছে। এরপর রাতে দেখি কি করে নারী, বিছানা তৈরি করে, সন্তানদের শোয়ানো, নিজে খাওয়া, রান্নাঘর গোছানো, ঘরদোর পরিষ্কার করে শুতে যাওয়া। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, একটা নারী সেই ভোরে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে তার ভোরের কাজ, সকালের কাজ, দুপুরের কাজ, বিকালের কাজ, রাতের কাজ, এগুলো করতে করতে অনেক রাত হয়ে গেল। তখন কি করবে? সে শুতে যাবে। আবার কিন্তু সে যখন গ্রামের মানুষ কিন্তু শহরেও যে ধর্মই হোক, তারা কিন্তু ধর্মকর্ম করে, ধর্মকর্ম করলে কিন্তু আরো সকালে তাকে উঠতে হয়। তাহলে দেখো, নারী এতগুলো কাজ করছে, তোমাদের লিস্ট করো তাহলে কতগুলো কাজ হবে। অথচ এই কাজগুলো কিন্তু অদৃশ্য। আমরা পুরুষরা মনে করি এই কাজগুলো তো নারীদেরই কাজ, কিন্তু আসলে কি নারীদের কাজ? কাজ কি লেখা আছে এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ? কাজ কাজই, সেই পুরুষ আর নারীর কোনো ভেদাভেদ নাই, সবাই মিলে। সংসার কিন্তু আসলে দুজনের সমষ্টি। সন্তান থাকলে সন্তান কাজে অংশ করবে। তোমরা যারা পড়াশোনা করছো, অনার্স সেকেন্ড ইয়ার পড়ো, তোমাদেরকে দায়িত্ব নেই সংসারে বাবা মাকে সাহায্য করা, তোমার ছোট ভাইটাকে, ছোট বোনটাকে সাহায্য করা, তাদের পড়ানো, তাদের ঘরটা গুছিয়ে রাখা, তোমার নিজের ঘরটা, নিজের কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখা, নিজের কাপড়গুলো পরিষ্কার করা, এগুলো কিন্তু তোমরা বড় হয়েছে, এগুলো কিন্তু করা উচিত তোমাদের। তার মানে একটা সংসারে শুধু তোমার মা বা তোমার বড় বোন বা তোমার ভাবি এর উপর নির্ভর করলে হবে না। একটা পরিবারে যত মানুষ আছে প্রত্যেকে যদি কাজটা একটু ভাগ করে নেয়, তাহলে কাজের পরিমাণ কিন্তু কমে যায়। তাহলে নারীর এই কাজগুলো হচ্ছে অদৃশ্য, বিভিন্ন ধরনের কাজ করে, কিন্তু কাজগুলো অদৃশ্য হওয়ার ফলে এর কোনো আর্থিক বেনিফিট সে পায় না, এবং এতে করে কি নারী হিসেবে তার যে মর্যাদা সেটা কিন্তু সে পায় না। তাহলে আমরা এরপরে যাব আমরা নারী নির্যাতন। তোমরা জানো আমাদের দেশে কিন্তু অহরহ নারী নির্যাতন হচ্ছে। আমরা নারী নির্যাতন কি, নারী নির্যাতনের ধরনগুলো কি, নারী নির্যাতনের কারণগুলো কি কি, এবং এর প্রতিকারের উপায়, এই বিষয়গুলো আমরা জানবো। তাহলে আমরা প্রথমে জানি নারী নির্যাতনের সংজ্ঞাটা একটু দেখে নেই। সাধারণভাবে বলা যায়, নারীদের যে কোনো অধিকার খর্ব করা বা হরণ করা, এবং কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে কোনো বিষয় চাপিয়ে দেওয়া, বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর ইচ্ছা অনুসারে কাজ করতে বাধ্য করাকে নারী নির্যাতন বলে। তার মানে প্রত্যেকটা জিনিস কি নারীর ইচ্ছার বিরুদ্ধে করা, সে মতবাদ হোক, সে কাজ হোক, যাই হোক না কেন, একটা নারীর ইচ্ছার বিরুদ্ধে যখন এই কাজগুলো করা হবে, তখন এটা কিন্তু নারী নির্যাতন হবে। অন্যভাবে যদি আমরা একটু বলি, নারী নির্যাতন বলতে কেবল শারীরিক নির্যাতনকে বোঝায় না, বরং নারীকে যে কোনো ধরনের শোষণ করাকে নারী নির্যাতন বলে। সে শোষণ হতে পারে অর্থনৈতিক, সে শোষণ সাংস্কৃতিক, সে শোষণ আর্থসামাজিক, যাই হোক না কেন, যে কোনো ধরনের শোষণই কিন্তু আমরা নির্যাতন হিসেবে কাউন্ট করব। 1995 সালে চীনে অনুষ্ঠিত ৪র্থ নারী সম্মেলনে বেইজিং ঘোষণাতে বলা হয়েছে, নারী নির্যাতন বলতে এমন কোনো কাজ বা আচারকে বোঝায় যা নারীর বিরুদ্ধে সংগঠিত করা হয় এবং যা নারীর শারীরিক ও মনস্তাত্ত্বিক ক্ষতি সাধন করে। তার মানে এমন কাজ শুধু নারীকে শারীরিক নির্যাতন না, তার যদি মানসিক বা মনস্তাত্ত্বিক নির্যাতন করে, তাহলে কিন্তু সেটাও নারী নির্যাতন হবে। তাহলে আমরা আরেকটু দেখি, জাতিসংঘের একটা ঘোষণা আছে 1993 সাল, অনুচ্ছেদ 1, লেখা আছে, নারী নির্যাতন ও লিঙ্গভিত্তিক বা লিঙ্গ বৈষম্যের কারণে যে কোনো ধরনের দৈহিক, যৌন ও মানসিক ক্ষতি সাধন, ভীতি প্রদর্শন প্রভৃতির মাধ্যমে নারীকে তার পূর্ণ অধিকার থেকে বঞ্চিত রাখা। তোমার পরিবারে তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার ভাবি আছে, আমার মা আছে, আমার কন্যা আছে, আমার স্ত্রী আছে, আমরা প্রত্যেকে কিন্তু একটা পরিবারে বাস করি। কিন্তু আমরা যেন এমন কিছু না করি যে আমার নারীর অধিকারটা যেন খর্ব না করি। মানে যে কোনো ধরনের ভীতি প্রদর্শন, যে কোনো ধরনের তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা, এগুলো কিন্তু নির্যাতনের পর্যায়ে চলে যাবে। তাহলে আমরা নারী নির্যাতন বলতে নারীদের উপর দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বোঝানো হয়। মোট কথা, নারীকে হেয় করে দেখা, অবহেলা করা, কুদৃষ্টি, শরীর নিয়ে কটূক্তি ইত্যাদি, যা মানুষ হিসাবে নারীর অধিকার
লঙ্ঘন করে তাকে নির্যাতন বলে। রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, তুমি কুদৃষ্টিতে তার দিকে তাকাইছো বা একটা বাজে কথা বলেছো, সেটা তার মনে যদি আঘাত লাগে, বা তাকে নিয়ে একটা কটূক্তি করেছো, এটা যদি তার মনে আঘাত লাগে, তা কিন্তু নির্যাতন হবে। আমরা এরকম পুরুষ জাতি হয়ে গেছি যে আমার ভাই বা তোমার মা বা তোমার বোন এত সুন্দর করে রান্না করেছে, একটু লবণ কম হয়েছে, এমন আচরণ করলে খাবার টেবিলে যে এটা কোনো রান্নাই হয়নি, অথচ এই রান্না করতে তার যে কত পরিশ্রম করতে হয়েছে সেই জানে। দেখো, নির্যাতনটা আমরা একটা হালকা একটা উদাহরণ দিই। কোনো স্ত্রী তার স্বামীর জন্য রান্না করেছে, হয়তো সে সকালে অফিসে যাবে, চমৎকার রান্না হয়েছে, সে খেলো, খেয়ে পরিতৃপ্তিও হলো, খেয়ে কাপড় চোপড় পরে অফিসে রওনা দিল। সেই স্ত্রীকে কিছুই বললো না যে তার জন্য যে এত সুন্দর করে সে সকাল থেকে রান্না করেছে, সুন্দর করে পরিবেশন করে তাকে খাইয়েছে, একেবারে অকৃতজ্ঞর মধ্যে খেয়ে হাঁটা দিল। সে অন্তত একবার বলতে পারতো যে তোমার রান্নাটা ভালো হয়েছে। এই যে মানসিকতা, মানুষের কাজের স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। এতে তো ওই মেয়েটা মনে কষ্ট হয় যে কার সাথে ঘর করলাম, যে এত সুন্দর করে রান্না করলাম, এত কষ্ট করলাম, সে খেয়ে হাঁটা দিল। তার মানে এ তো পশুপাখির মতো অবস্থা, খাবার ছিল খেয়ে হাঁটা দিলাম। তার মানে কাজের কিন্তু স্বীকৃতি বা মূল্যায়ন তাকে দিতে হবে। তার মানে আমরা এমন কোনো কাজ করব না তার মানসিক, শারীরিক এবং তার যে কোনো ধরনের সে তো কষ্ট না পায়। এই কষ্ট পেলে কিন্তু সেটা নির্যাতন হবে। তাহলে আমরা এবার দেখবো যে নির্যাতনের ধরন কি, আমাদের দেশে কি কিভাবে নারী নির্যাতন হয়ে থাকে। নারী ও শিশু ধর্ষণ, তোমরা দেখো ইদানিং বিশেষ করে শিশু ধর্ষণের হার কিন্তু বেড়ে গেছে। তার মানে একটা নারী বা সেই শিশু তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যখন বাধ্য করা হচ্ছে অনৈতিক কোনো কাজে, এটা কিন্তু ধর্ষণের মধ্যে পড়ে। এর কিন্তু অনেক শাস্তি আছে, কিন্তু আমাদের দেশে দেখবা যে একটা শিশু, 7-8 বছরের শিশু, তাকে একটা বয়স্ক লম্পট তাকে ধর্ষণ করছে। এটা বিরাট আকার ধারণ করছে আমাদের দেশে। শুধু আমাদের দেশে না, উন্নয়নশীল দেশে অনেক জায়গায় এই ঘটনাটা ঘটছে। এরপর এসিড নিক্ষেপ, কোনো গ্রামের হয়তো মাতব্বরের ছেলে বা প্রভাবশালী কোনো সন্তান এমন একটা ভালো মেয়ের দিকে তার কুদৃষ্টি পড়েছে, সে সম্মত হয়নি, তাকে রাতের আধারে এসে এসিড মেরে দিল, তার শরীরটাকে ঝলসিয়ে দিল। তাহলে কি হবে? একটা মেয়ের শরীরে যদি এসিড যে ঝলসিয়ে দেয়, তাহলে তার সে জীবনে কিভাবে চলবে? তাহলে এটা কিন্তু একটা নারী নির্যাতনের ধরন, যে একটা মেয়েকে জোর করতে কিছু করা যায়। ভালোবাসার প্রস্তাব দিয়েছে, সে রাজি হয় নাই, ব্যাস এসিড মেরে দাও। বিয়ের প্রস্তাব দিয়েছে, রাজি হয় নাই, এসিড মেরে দাও। কিন্তু একটা মেয়ের বিয়ে করা, তার পছন্দ অপছন্দ, এটা তো সিদ্ধান্ত সে নেবে। তার যদি ভালো না লাগে, সে তো সিদ্ধান্ত নিতে পারে। আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, নারীকে মানুষ হিসেবে গণ্য করতে হবে, তার প্রতিটি সিদ্ধান্তকে সম্মান করতে হবে। তাহলে কিন্তু আমাদের দেশে নারী নির্যাতনের মাত্রাটা কিছুটা হলেও কমে আসবে। এরপর আছে শারীরিক নির্যাতন। আমরা গ্রামে দেখবো, বিশেষ করে স্বামী খেতে খামারে কাজ করতে গেছে গরু নিয়ে, এসে দেখে খাবার দিতে একটু দেরি হয়েছে, হাতে ছিল একটা গরু পিটানো লাঠি, সেটা দিয়ে বউ পিটানো শুরু করেছে। শহরে কিন্তু অনেকে এই কাজটা করে, যদিও শহরে কিন্তু পুরুষ নির্যাতন হয়। তোমাদের একটা তথ্য দেই, আমাদের শিক্ষিত সমাজে কিন্তু পুরুষ নির্যাতন হয়। অনেক নারী কিন্তু পুরুষ নির্যাতন করে, কিন্তু পুরুষের সমস্যা কি জানো? তারা লজ্জা, এটা কাউকে বলে না। এদের কোনো সংগঠন নাই, কিন্তু নারীদের সংগঠন আছে। অনেক নারী সংগঠন দেশে আছে, নারীদের পক্ষে কাজ করে, নারী নির্যাতন হলে তাদের পাশে দাঁড়ায়। অনেক আইনি সংস্থা আছে, আইন ও সালিসি কেন্দ্র আছে, মহিলা সমিতি আছে, এরা কিন্তু নারীদের পক্ষে। কিন্তু পুরুষ যখন নির্যাতনের শিকার হয়, সে কিন্তু কাউকে বলতে পারে না। তাহলে কি করতে হবে? শুধু যে পুরুষ নির্যাতন করে বিষয়টা এরকম না, নারীও কিন্তু নির্যাতনকারীর ভূমিকা অনেক সময় অবতীর্ণ হয়, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। তার মানে তোমরা যারা এখানে ক্লাসে যারা ছেলে বা মেয়ে যারাই শুনছো না কেন, প্রত্যেককে কিন্তু এ বিষয়ে সজাগ থাকতে হবে যে শারীরিক নির্যাতন কিন্তু একেবারেই করা যাবে না। গায়ে হাত তোলা মানে বিরাট অপরাধ, এটা করা যাবে না। এরপর তো ফতোয়া, তোমরা জানো আমাদের দেশে ফতোয়া দেয়। ফতোয়া কিন্তু বিজ্ঞ আলেম যারা, এটা আইনি একটা মত দেওয়ার কথা, কিন্তু আমাদের দেশে এই ফতোয়ার কারণে কিন্তু হাইকোর্টে 2001 সালে কিন্তু রায় দিতে বাধ্য হয়েছে যে ফতোয়া নিষিদ্ধ করেছে। যারা গ্রামের হয়তো হাফেজ সাহেবরা কোরআন মুখস্থ করে ইমাম হয়েছেন, কোরআনের অন্যান্য ইজমা কিয়াস হাদিস কোরআন খুব ভালো দক্ষতা নাই, সে একটা ফতোয়া দিয়ে বসলো। একটা মেয়ে, একটা ছেলে কোনো কিছু অন্যায় করলো, মেয়েকে দোষী সাব্যস্ত করে তাকে হয়তো গলা পর্যন্ত মাটিতে পুঁতে 101টা দৌড়া মারছে, ইটের আঘাত করছে। এই কাজগুলো কিন্তু আসলে আইন সিদ্ধ নয়। ফতোয়া কিন্তু সবাই দিতে পারে না, ফতোয়া হচ্ছে বিজ্ঞ আলেমদের দেওয়া একটা মত, এটা ধর্মে আছে। কিন্তু আমাদের দেশে এর অপপ্রয়োগের ফলে 2001 সাল থেকে কিন্তু এই ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছে হাইকোর্ট। তাহলে যেখানে সেখানে কিন্তু ফতোয়া দিয়ে নারীকে ছোট করা, অপমানিত করা, এটা কিন্তু আমাদের দেশে অহরহ হচ্ছিল, এখনো হচ্ছে, তবে মাত্রাটা হয়তো একটু কমেছে। এরপর যৌন হয়রানি।
যৌন হয়রানি তো জানো যে অযাচিত আচরণ, যে আচরণটা নারী মন থেকে মেনে নেয় নাই, যে কোনো আচরণ যদি অযাচিত হয় সেটা কিন্তু যৌন হয়রানি। তবে 3টি শর্ত পূরণ না হলে সেটাকে যৌন হয়রানি বলা যাবে না। সেই শর্ত 3টা কি? এক, কাজটি অযাচিত, অশোভন অথবা অপমানজনক। নারী যদি মনে করেন এটা অযাচিত, এটা অশোভন, এটা অপমানজনক, এই প্রস্তাবটা সে রাজি হবে না। 2, দেখো আচরণ গ্রহণ বা বর্জন চাকরিকে প্রভাবিত করে। ধরো তোমরা কোথায় একটা বেসরকারি ফার্ম বা সরকারি চাকরি করো, তুমি আচরণটি গ্রহণ করে না, বস এমন একটা প্রস্তাব দিল, তাহলে তোমার চাকরিটাই চলে যাবে। তাহলে কিন্তু বিষয়টা কি, সে প্রস্তাবটা, কুপ্রস্তাবটা দিয়েছে, চাকরি গ্রহণ বা বর্জন এরপর কিন্তু প্রভাবিত হয় বিষয়টা। এরকম যদি হয় তাহলে সেটা কিন্তু যৌন হয়রানি হবে। আরেকটা হচ্ছে আচরণটি ওই ব্যক্তির জন্য কর্মের ক্ষেত্রে এক ধরনের ভীতিকর, বৈরী ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। একটা অফিসে যদি এরকম কোনো কুপ্রস্তাব দেয় তার সিনিয়র কোনো কলিগ, তাহলে সে কিন্তু ওই পরিবেশে আর কাজ করতে চাইবে না, ভালো লাগবে না। তার মানে এই 3টা শর্ত যদি কোনো একটা হয় তাহলে কিন্তু সেটা যৌন হয়রানি। যৌন হয়রানি আর যৌন নির্যাতন কিন্তু এক জিনিস না, এটা তোমাদের একটু বলি। যৌন নির্যাতন আলাদা একটা জিনিস, এটা হচ্ছে হয়রানি। হয়রানি মানে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা। তাহলে আমরা 6 নম্বরে দেখি যৌন, এবার হচ্ছে যৌন নির্যাতন। যৌন নির্যাতন হচ্ছে নারীর ইচ্ছার বিরুদ্ধে দৈহিক সম্পর্ক স্থাপন করা, এটাকে যৌন নির্যাতন বলে। এর আরেকটা হচ্ছে অর্থনৈতিক শোষণ। আমাদের দেশে দেখবা যে বিভিন্নভাবে নারীদেরকে শোষণ করা হয়। সেই শোষণ কর্মজীবী নারী থেকে শুরু করে রাস্তায় যে শ্রমিক কাজ করছে, নারী শ্রমিক, সেখান থেকে শুরু সর্বক্ষেত্রে। গার্মেন্টসে যে মেয়েটা কাজ করছে, অনেক পরিশ্রম করছে, তার বেতন কিন্তু খুব বেশি নেয়। রাস্তায় যে মেয়েটা ইট ভাঙছে সে কিন্তু পুরুষের তুলনায় কম স্যালারি, বেতন পাচ্ছে, মানে মজুরি পাচ্ছে। রাস্তায় একই কাজ করছে, ইটের কাজ, মাটি কাটা কাজ, যে কাজই হোক না কেন, এখন কৃষিকাজও কিন্তু মেয়েরা করছে, কিন্তু পারিশ্রমিক যখন তাকে কম দেওয়া হয় সেটা কিন্তু শোষণ। আবার পরিবার থেকে যখন নারীকে অর্থনৈতিকভাবে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। আমাদের দেশে তোমরা যারা ছেলেরা আছো, তোমার বোনদের কখনো এই কাজটি করবা না, কারণ তুমি তোমার বোনকে রক্ষা করলে মানে একটা দেশের গুরুত্বপূর্ণ একটা কাজ করলে। কারণ তুমি ছেলে হয়ে যে সম্পদ পাবা, মেয়েকেও তার আইনের যতটুকু প্রাপ্য তাকে সেটুকু কিন্তু দিতে হবে। কিন্তু আমাদের দেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে কিন্তু এই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। আমি আগে একটা ক্লাসে বলেছি যে কোনো বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, ভাই করে কি, বোনকে দাওয়াত দিয়ে এনে বিভিন্ন কলা কৌশলে, সাদা কাগজে হোক বা কোনো স্ট্যাম্পে হোক, সাইন নিয়ে বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। এটা কিন্তু করা যাবে না, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। এরপরে স্বামী কর্তৃক নির্যাতন। আমাদের দেশের স্বামীরা কিন্তু কথায় কথায় স্ত্রীকে গায়ে হাত দিচ্ছে, নির্যাতন। শুধু নির্যাতন কিন্তু অনেক রকম হতে পারে। স্বামী অফিস থেকে আসলো বা কোথা থেকে আসলো, তার ওয়াইফের মন ভালো না, বলে চলো ছাদে যাই একটু গল্প করে, একটু কফি খাইতো। স্ত্রীর হয়তো ইচ্ছা নাই, তার শরীর ভালো নাই, মন ভালো নাই, কিন্তু জোর করে না হয়, এটা কিন্তু নির্যাতন হবে। তার মানে কি, তার ইচ্ছার বাইরে যখন কিছু করা হবে সেটাই কিন্তু হবে নির্যাতন। হ্যাঁ, ছাদে সে যেতেই পারে, স্বামীর সাথে সে গল্প করতেই পারে, কিন্তু তারও কিন্তু মনের বিষয়টিকে তোমাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। তাহলে কি করতে হবে, যে এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে। এরপর আসো পারিবারিক নির্যাতন। পরিবার কিন্তু বিভিন্নভাবে নির্যাতন করে, সেটা হচ্ছে শারীরিক নির্যাতন হয়, মানসিক নির্যাতন করে। শারীরিক নির্যাতন কীরকম, আমাদের সমাজে দেখবা যে শাশুড়ি, ননদ, দেবর, শ্বশুর অনেক সময় কিন্তু নির্যাতন করে বৌমাকে। আর একটা বিষয় দেখবা যে মধ্যবিত্ত শ্রেণীতে বা নিম্ন মধ্যবিত্ততে যে সন্দেহ প্রবণতা, বিশাল ব্যাপার, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। তার ওয়াইফ কোথাও যাচ্ছে, ওই ননদ কিন্তু বাইকে লাগাই দিল যে জানো ভাইয়া, ভাবি না সেজেগুজে কোথায় যেন যাচ্ছে, তার কাজে সে যেতেই পারে, তার বাজারঘাট করা লাগতে পারে, তার দৈনন্দিন প্রয়োজনে অনেক কিছু কেনা লাগতে পারে। এই যে ননদ যারা আছো, তোমরা কিন্তু একদিন ভাবি হবা, আজকের মা কালকে শাশুড়ি হবা, দাদি হবা, নানি হবা, একই নারী বিভিন্ন রূপে কিন্তু আসতে হবে। আজকে যারা ননদ আছে, তুমি আজকে তোমার ভাবিকে নির্যাতন করো, কয়েকদিন পর তুমি যখন ভাবি হবা, তুমি কিন্তু টিট ফর ট্যাট মাথায় রেখো। তুমি যদি ইট মারো, তোমাকে পাটকেল খেতে হবে। তাহলে তুমি ভালো হও, দেখবা তোমার সাথে ভালো আচরণ করা হবে। একটা আছে শ্লীলতাহানি। শ্লীলতাহানি মানে কি, শ্লীল মানে কি, শ্লীল মানে সভ্য, শান্ত, ভদ্র। হানি মানে কি, এটাকে নষ্ট করা। তাহলে শ্লীলতাহানি কাকে বলে, একটা ভদ্র জিনিসকে নষ্ট করা। একটা মেয়ে যাচ্ছে মার্কেটে, পিছন থেকে ওড়না টান দিলা তুমি বা কেউ দিল, মেয়েটা কি এই জন্য প্রস্তুত ছিল যে পিছন থেকে আমার কেউ ওড়না টান দেবে?
বা যাচ্ছ হালকা করে হাতে একটা তোমাকে ধাক্কা দিল, এই যে বিষয়গুলো একটা সাধারণ সৌজন্যতার বাইরে যে কাজগুলো হয় এটা হচ্ছে শ্লীলতাহানি বলে, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। এরপর বাল্য বিবাহ, তোমরা যখন আমাদের দেশে কিন্তু এটা বিরাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই দেশে। 1829 সালে বাল্য বিবাহ নিরোধ আইন, যেটা 1984 সালে সংশোধন করা হয়েছিল, আবার সেই আইনে কিন্তু বলা আছে 18 বছরের নিচের কোনো মেয়ে বিয়ে দিতে পারবে না এবং 21 বছরের কোনো ছেলেও কোনো বিয়ে করতে পারবে না। কিন্তু এই নিয়মটা আমাদের দেশে কি মানা হচ্ছে? প্রশাসনের অগোচরে, প্রশাসনকে ফাঁকি দিয়ে আমাদের দেশে আমরা যারা বাবা মা আছি, আমাদের তো এটা বুঝতে হবে যে আমার কন্যার বিবাহ যোগ্য বয়স হয়েছে কিনা। মেয়ে লম্বা হয়েছে, গায়ে গতরে বেড়ে গেছে, বিয়ে দাও, বিষয়টা কি এরকম? বিয়ে কি পুতুল খেলা? আমাদের সে এমন বিয়ে হয়, মেয়ে পুতুল খেলছে, তাড়াতাড়ি তোর আজকে বিয়ে, বিয়ে গেল। সে বিয়ে মনে জানেই না বিয়েটা কি, সে বিয়েটাকে মনে হচ্ছে এটা একটা পুতুল খেলা টাইপের। তাহলে কিন্তু এগুলো কিন্তু বুঝতে হবে যে অবশ্যই 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে করবে না এবং 21 বছরের নিচে কোনো ছেলে কিন্তু বিয়ে করবে না। তোমরা জানো বিয়ে কিন্তু একেবারে ফরজ তা না, বিয়ে করার কিছু শর্ত আছে। শর্ত পালন না করলে বিয়ে কিন্তু ওয়াজিব, বিয়ে করা ঠিক হবে না, এটা হারাম হয়ে যাবে। একটা ছেলে যদি আর্থিক সামর্থ্য না থাকে, শারীরিক সামর্থ্য না থাকে, তাহলে কি তার জন্য বিয়ে হালাল? না, হারাম। কারণ সে একটা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে এসে সে যদি খাওয়াতে না পারে, তার শারীরিক সামর্থ্য যদি না থাকে। আর একটা মেয়ের কিন্তু বিয়ে করার জন্য অবশ্যই শারীরিক সামর্থ্য থাকার প্রয়োজন আছে, নাহলে কিন্তু তার জন্য বিয়ে করা কিন্তু বাধ্যতামূলক না। তোমরা এটি ভেবো না যে আমার বয়স 18 বছর হয়েছে অতএব বিয়ে দিতেই হবে, আমাকে 21 বছর হয়েছে আমাকে বিয়ে করতে হবে, বিষয় এরকম না। তোমার সামর্থ্য থাকতে হবে, বয়স হতে হবে এবং বিয়ের কিন্তু সামর্থ্য তোমাকে থাকতে হবে। সামর্থ্য ছাড়া কিন্তু এই দেশে বিয়ে করলে কিন্তু সে বিয়ে কিন্তু বৈধ হবে না। নারী ও শিশু পাচার, তোমরা দেখো অহরহ নারী পাচার হচ্ছে, শিশু পাচার হচ্ছে। আসলে এরা কি করছে? এরা নিয়ে হয় তাদেরকে বিক্রি করে দিচ্ছে কোনো পতিতালয়, অথবা সেই নারীর কিডনি বিক্রি হচ্ছে। তোমরা জানো আমাদের দেশে এই পতিতালয়গুলোতে কিন্তু কোনো নারী কি স্বেচ্ছায় কেউ গিয়েছে ওখানে? একজন না। তাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে অনেক কিছু করে এই পাচার করেছে। আবার বিশ্বের অনেক দেশ আছে এই যে অল্প বয়সী মেয়েদের পাচার করে, বিভিন্ন হোটেলগুলোতে ডান্সার হিসেবে ব্যবহার করে, যৌনকর্মী হিসেবে ব্যবহার করে। এটা কিন্তু নারী নির্যাতন। এরপর আছে নারী হত্যা, নারীকে কিন্তু বিভিন্নভাবে হত্যা করা হয়। আমার কথা শোনা নাই, ওকে ধরে নিয়ে মেরে ফেলো। আবার ইচ্ছে করে মেরে গলায় রশি দিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখেছে, কি বলেছে? আত্মহত্যা করেছে। একটা মেয়ে আমার কথা শুনলো না, আমি এলাকার প্রভাবশালী, ও প্রতিবাদ করে আমার অন্যায়ের কাজকে, তাকে নিয়ে মেরে ফেলো। তাহলে কেমন হলো? এটা কিন্তু বড় ধরনের একটা অফেন্স। গৃহ শ্রমিক, নারী নির্যাতন, এই কাজটা কিন্তু মা জননীরা, এটা নারীরা বেশি করে। খেয়াল রেখো যে গৃহ শ্রমিক, যে মেয়েটা তোমার বাসায় পেটের দায়ে কাজ করতে এসে তুমি তার গায়ে হাত তুলবা, খুন্তি দিয়ে ছেঁকা দিবা, এটা তো হতে পারে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। সেই মেয়েটা যদি সামর্থ্য থাকতো, তার বাবার আর্থিক সঙ্গতি থাকতো, সে কিন্তু তোমার বাসায় আসতো না। তোমার বাসায় এসছে মানে সে কিন্তু তোমাকে সেবা দিচ্ছে, তুমি কিন্তু এমনি এমনি তাকে খাওয়াচ্ছ না। কিন্তু এই গৃহ শ্রমিক নির্যাতনটা কিন্তু আমাদের নারীরাই বেশি করে। ছেলেরা যে করে না সেটা বলছে না, কিন্তু নারীরা কিন্তু গৃহ শ্রমিককে বেশি নির্যাতন করে। তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা যে এটা কিন্তু বড় ধরনের একটা অপরাধ, এটা করা যাবে না। এরপর জোরপূর্বক বিয়ে, এলাকায় প্রভাবশালী কোনো ছেলে, হয়তো কোনো নিরীহ কোনো পরিবারের মেয়ে সুন্দরী, চোখ পড়ছে তাকে বিয়ে করতে হবে, রাজি না, কি করবে? ঘর থেকে তুলে নিয়ে গেল। এলাকার প্রভাবশালী লোক তার কন্ট্রোলে, হয়তো সে পলিটিক্স করে, নইলে এলাকার বিশাল প্রভাবশালী, অনেক টাকা পয়সা আছে, জোর করে বিয়ে করলো। একটা জিনিস স্পষ্ট করে জেনে রাখো, জোরপূর্বক বিয়ে করছো, সন্তান হয়েছে, সেই সন্তান কিন্তু জায়েজ হবে না, অবৈধ সন্তান হবে। কারণ এই বিয়েতেই সেই নারী সম্মতি ছিল না। যদি বিয়েতেই নারীর সম্মতি না থাকে, সন্তান ধারণ যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়া যদি তার সম্মতি না থাকে, তাহলে কিন্তু সেই সন্তানটা জারজ সন্তান হবে। তাহলে তুমি এত কিছু করলা, যারা সন্তান দিয়ে ঘর বাড়ি ভরে ফেললা, তাহলে কিয়ামতের একবার হিসাবটা করে দেখো কি হবে। তাহলে জোরপূর্বক বিয়েটা কিন্তু একটা নির্যাতন, এটা বন্ধ করতে হবে। তালাক ও নির্যাতন, গ্রামে তালাকের ভয় দেখিয়ে কিন্তু নারীদেরকে নির্যাতন করা হয়। কিছু বললে তোরে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। আবার নারীরও এরকম, 1 তালাক 2 তালাক 3 তালাক বলছে, কাপড় চোপড় বেঁধে হাঁটা দিছে, কি কানতে কিন্তু আমাকে তালাক দিছে। আসলে মুখে 3 বার বললে কিন্তু তালাক হয় না, তালাকের কিছু নিয়ম মেনে তালাক দিতে হয়। 3 মাসে 3টা তালাক দিতে হয়। একবার 1 তালাক 2 তালাক 3 তালাক, মেয়ে কান্নাকাটি করে বাড়ি থেকে হেঁটে রওনা দিয়েছে, কি হয়েছে? মা আমাকে তালাক দিয়ে দিয়েছে।
মা আর উল্টো মেয়েরে বকা দিছে, এই তোমার এত ভালো স্বামী, তুই নিশ্চয়ই খারাপ কিছু করছিস। উল্টো মা তার মেয়েকে বকা দিবে। তাহলে এই তালাক প্রথাটাকে, যে তালাক যে আছে, এটা কিন্তু কঠোরতা মেনটেন করতে হবে। আর তালাকে কিন্তু নিয়ম কারণ আছে। এই তালাকের ভয় দেখিয়ে নির্যাতন করাটা কিন্তু এক ধরনের অপরাধ। এরপর দেখা যায় সংগঠন কর্তৃক নির্যাতন। আমাদের দেশে অনেক মৌলবাদী সংগঠন এখনো সক্রিয়। তারা নারী স্বাধীনতা, নারীর অধিকার, নারীর সচেতনতা, নারী শিক্ষা, প্রত্যেকটা জিনিসই তারা বিরোধিতা করে। তাদের ধারণা নারী ঘরে থাকবে, সন্তান লালন পালন করবে আর সন্তান জন্ম দেবে, এই কাজ, রান্না বান্না করবে, আর ওনারা খাবে, খেয়ে খেয়ে পেট মোটা করবে। তাহলে কি করতে হবে? এই যে সংগঠন, যে সংগঠনগুলো নারীদের স্বাধীনতা হরণের কথা বলে, নারীদেরকে ঘরে আবদ্ধ রাখার চেষ্টা করে, পর্দা প্রথার নামে মেয়েদেরকে আটকে রাখার চেষ্টা করে, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। পতিতাবৃত্তি, তোমরা জানো আমাদের দেশে কিন্তু অনেক পতিতাবৃত্তি আছে। আগেই বলেছি যে পাচার করা হোক অথবা ভালোবাসার প্রলোভন দেখি অথবা বিয়ের কথা বলে যখন সেই নারীকে পতিতালয়ে টাকার বিনিময়ে বিক্রি করে দিল, সেই নারী কিন্তু আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। দুর্বিষহ জীবন তার, সে সমাজে মুখ দেখাতে পারে না, সে স্বাধীনভাবে চলাচল করতে পারে না। একটা এলাকায় আবদ্ধ থেকে সে কিন্তু ওই পতিতাবৃত্তিতে তার জীবনটা কেটে যায়। এরপর গণমাধ্যমে নারী নির্যাতন। দেখো, গণমাধ্যম কিন্তু আমরা জানি এক দর্পণ। গণমাধ্যম সমাজের ত্রুটি ধরিয়ে দেয়। আবার দেখবা যে গণমাধ্যমে এমন কিছু বিজ্ঞাপন, এমন কিছু কাজ হচ্ছে, একটা মেয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বা রেপ হয়েছে, তাকে আবার গণমাধ্যমে ছবি তুলে দিয়েছে তার। এখন কিন্তু এটা কমেছে, কিন্তু একটা সময় কিন্তু নির্যাতিতার ছবি গণমাধ্যম দিতে, একটা সময় কিন্তু কোর্ট এটা রায় দিতে বাধ্য হয়েছে যে যে নির্যাতনের শিকার হবে তার ছবি গণমাধ্যমে প্রকাশ করা যাবে না, বরঞ্চ যে অপরাধী তার ছবি দিতে হবে। তাহলে এই গণমাধ্যম কিন্তু আবার নারী নির্যাতন প্রতিরোধে কিন্তু অনেক ভালো ভূমিকা তাদের আছে। তোমরা খেয়াল করে দেখবে অনেক আপত্তিকর বিজ্ঞাপন আমাদের গণমাধ্যমগুলো প্রচার করে, এটা ঠিক না। আমি অবাক লাগে যে যে পত্রিকাগুলো আমি পড়ি, আমার ছোট বাচ্চা, আমার কন্যা, আমার ছেলে তারাও পড়ে, সেখানে এমন কিছু উল্টাপাল্টা ছবি দেওয়া থাকে, এটা তো দুঃখজনক। এটা কেন হবে? এই ছবি দেওয়া মানে কি, এটাকে পত্রিকার কাস্টিং বাড়ানোর জন্য? আমাদের অনেক স্বনামধন্য পত্রিকাতে আমি এই ধরনের ছবি দেখি বিনোদন পাতায়, এটা থাকবে কেন? তাদের ছেলে মেয়ে নাই, তাদের ছোট শিশুকন্যা নাই, ছোট সন্তান নাই, যে তারা এই ছবিগুলো দেখছে? এইগুলো কিন্তু বন্ধ করতে হবে। অগ্নিদগ্ধ, দেখবা যে কিছু হয়েছে, রান্নাঘরে গিয়েছে, ব্যাস আগুন ধরে মেরে ফেলছে, বলছে যে রাস্তা গ্যাস লাইন বিস্ফোরণে মারা গেছে। আসলে ইচ্ছা করে তাকে মারা হয়েছে। এটা কিন্তু এক ধরনের নির্যাতনের একটা মানে কৌশল বা ধরন, যে গায়ে আগুন দিয়ে মেরে বললো যে গ্যাস লাইন বিস্ফোরণে মারা গেছে, সে নিজে রান্না করতে গিয়ে তার হঠাৎ এমনি এমনি গায়ে আগুন ধরে গেছে। তারপর কি হচ্ছে? পুলিশ কর্তৃক নির্যাতন। তোমরা জানো দিনাজপুরে ইয়াসমিন হত্যা, আলোচিত হত্যা, অনেক ঘটনা আছে। যে পুলিশ সমাজের নিরাপত্তা নিশ্চিত করে, সেই পুলিশ যদি নির্যাতনের ভূমিকা অবতীর্ণ হয়, দুঃখজনক। আমাদের পুলিশ কিন্তু ইদানিং দেখো, করোনাকালীন সময় তাদের বেশ পজিটিভ দায়িত্ব পালন করছে, কিন্তু তাদের কিন্তু অনেক খারাপ রেকর্ডও আছে। যে পুলিশের কাছে মানুষ নিরাপত্তার জন্য যায়, কিন্তু সেই নিরাপত্তা দিতে গিয়ে যদি সে আরো উল্টো তার জীবন দুর্বিষহ করে তোলে, তাহলে কিন্তু হবে না। আরো সতর্ক হতে হবে। এরপর আত্মহত্যা। মেয়েরা কখন আত্মহত্যা করে? ইচ্ছাকৃতভাবে জীবন শেষ করে দেবে একটা মেয়ে? নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটে, বাধ্য হয় সে। শারীরিক, মানসিক, অর্থনৈতিক এমন নির্যাতনের শিকার হয়, সে আর সইতে পারে না। যখন একটা মানুষের জীবনটাকে তার কাছে প্রশ্ন বিদ্যমান হয়, যেটা আমার এই জীবন থাকা না থাকা সমান, এমন পর্যায়ে তাকে নেওয়া হয়, সে তখন বাধ্য হয় আত্মহত্যা করতে। তাহলে এটা কিন্তু নির্যাতনের একটা ধরন। তারপর কর্মস্থলের নির্যাতন। তোমাদের বলেছি যে কর্মস্থানে কিন্তু আমাদের দেশে, বিশেষ করে বেসরকারি ফার্মে দেখবা যে, আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোমরা যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে বা কোনো বেসরকারি বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে, দেখবা যে ওখানে যারা অনুসন্ধানে বসে আছে, খুব সুন্দরী সুন্দরী মেয়েরা বসে আছে। আমি সুন্দরী নেগেটিভ কিছু বলছি না, হ্যাঁ সুন্দর একটা পজিটিভ দিক, কিন্তু এখানে একটু একটা কালো মেয়ে রাখলে সমস্যা কি ছিল? সবাই কি সুন্দর হতে হবে? স্মার্ট হতে হবে একদম। খালি বসে বসে আঙ্গুল ঘষবে? নখ ঠিক করতে হবে। যোগ্যতায় যেতে হবে, যার যেখানে যোগ্যতা আছে সেখানে সে করবে। এই কর্মস্থলে কিন্তু মানুষ, অনেক মেয়ের নির্যাতনের শিকার হয়, সে সব জায়গাতেই। এটা কিন্তু বন্ধ করতে হবে। এটা মেয়ে তার জীবিকার প্রয়োজনে চাকরি করে, ওখানে গিয়ে যদি তার সম্ভ্রম হানির ঘটনা ঘটে, তাহলে কিন্তু এটা দুঃখজনক হবে। এগুলো রোধ করতে হবে। পর্দা প্রথা। তোমরা জানো পর্দা তো থাকবেই, নারীরা পর্দানশীল হবে, দেখতেও ভালো লাগে। কিন্তু পর্দার নামে যখন নারীকে নির্যাতন করা হবে, ঘরে আটকিয়ে রাখা হবে, সে চাকরি করতে যাবে, বললো যে না চাকরি করা যাবে না, একটা শিক্ষিত মেয়েকে ঘরে আটকে রাখতে হবে, ধর্মের নামে তাকে তার চাকরি করা থেকে তাকে বিরত রাখতে হবে। তো আমি আমি অবাক হই যে একটা শিক্ষিত ছেলে চাকরি করে, শ্বশুর শাশুড়ি শিক্ষিত, সে বৌমাকে চাকরি করতে দেবে না।
তার মানে বিয়ে করছে কি জন্য? তুমি খালি সন্তান জন্ম দাও, লালন পালন করো, ঘর মুছো, থালা বাসন দাও, আর জাস্ট একটা কাজের লোক বাঁচলো, এই আর কি। যে মেয়ে ঘরে থাকে, শিক্ষিত মেয়ে, তার অবস্থান কিন্তু কাজের লোকেরও এক গ্রেড নিচে হয়ে যায়। কিরকম? কাজের লোকের ধমক দাও, পরের দিন বললো ভাই আমি আর থাকবো না, আমার বেতনটা দেন, আমি চলে যাবো। আফা খালি কিরকম কিরকম করে। কিন্তু বউরে ধমক দিলে কিন্তু যাবে না। যদি যায়, বাবার বাড়ি যাবে, মা উল্টো শাটারিং দেবে যে আমার সোনার টুকরো জামাই, তার সাথে এরকম করে চলে এসেছি, অথচ জামাই কিন্তু অন্যায় করছে। এই জন্য তোমরা যারা মেয়ে আছো, অবশ্যই নিজের ভাই দাঁড়াতে হবে, ওইভাবে পড়াশোনা করো যেন তুমি কর্ম করে খেতে পারো, কারো উপর পরনির্ভরশীল না হতে হয়, কারো উপর হাত পেতে না হয়। যে কোনো জিনিস যখন চেয়ে নিবে, ওটা কিন্তু হাত পাতা হয়ে যাবে, সম্প্রদানকারক, ভিক্ষাবৃত্তি। তুমি হাত পেতে নিবা, যদিও স্বামীর অর্থের উপর নারীর অধিকার আছে, কিন্তু যখন চেয়ে নেওয়া, বিষয়টা কেমন দেখায়, এটা কিন্তু ভাবতে হবে। তাহলে তোমাকে কিন্তু এই পর্দার প্রধান নামে কিন্তু মেয়েদেরকে আটকে রাখা যাবে না। তারা যে মেয়ে যোগ্য, তাকে কিন্তু অবশ্যই সে কাজ করতে চাইলে, চাকরি করতে চাইলে তাকে চাকরি করতে দিতে হবে। এরপর গর্ভপাতে বাধ্য করানো। কোনো কারণে পেটে সন্তান এসে গেছে, দেখবা যৌতুকের লেনদেন হয় নাই, টাকা দেওয়ার কথা ছিল, দেয় নাই। সন্তান পেটে এসছে, জানে যে এই সন্তান জন্ম হলে তো ছেলে এই মেয়েকে ভালোবাসা শুরু করবে, সন্তানের টানে বাচ্চা নষ্ট করে ফেলো। এই যৌতুক নিয়ে যে বিয়েগুলো হয়, তারা কিন্তু এই ঘটনা ঘটায় যে যৌতুক যদি পরিপূর্ণভাবে পরিশোধ না করে, তা কিন্তু এই সন্তান পেটে আসলে গর্ভপাত করায়। এটা কিন্তু মানে ভয়ঙ্কর একটা অপরাধ। কি করলে? একটা সন্তান, একটা মানুষকে হত্যা করলো। তোমরা যারা মেয়ে আছো, আমার ক্লাসে যারা শুনছো, তোমাদের অনুরোধ করি, যৌতুক দিয়ে বিয়ে করার চেয়ে বিয়ে না করা 1 কোটি গুণ ভালো কাজ। আর তোমাদের বাবাদের উদ্দেশ্য বলি, ভালো ছেলে খুঁজুন। এই অর্থ আছে, সম্পদ আছে, এই দুশ্চরিত্রের ছেলে না। যে ছেলেটা ঘুষ খায়, সে দুশ্চরিত্রের চেয়েও খারাপ। ভালো ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করুন। সমাজে কার কয়টা গাড়ি আছে, জামাই খোঁজেন। যদি আমরা গাড়ি আছে, বড় চাকরি করে, টাকা আছে ব্যাংকে, সে চাকরি করে অনেক টাকা, গাড়ি বাড়ি করা টাফ, একা চাকরি করে, বিশেষ করে ভালো ছেলে খুঁজতে হবে। অবৈধভাবে অর্থ উপার্জন করে গাড়ি কিনে বাড়ি করা, সন্তান লালন পালন করা, এটা হচ্ছে অবৈধ পাপের কারখানা তৈরি করা। অবৈধভাবে ইনকাম করে খেয়ে ঘুমাবেন, সন্তান ধারণ করবে, ওই সন্তানটা বৈধ হবে না, কারণ এটা অবৈধ ইনকাম ছিল। তাহলে অবৈধ সন্তান আপনি ঘরে রেখে মারা গেলেন, এরা যা করবে সব অপরাধ, সব দায়ভার আপনার। এই জন্য বাবাদের বলছি, মাদের বলছি, কন্যাদের বলছি, আর আমার যারা স্টুডেন্ট আছে তাদের বলছি যে সচেতন হতে হবে। নারীকে মানুষ হিসেবে দেখতে হবে, নারীকে নারী হিসেবে না, মানুষ হিসেবে দেখতে হবে। এরপর প্রতারণা। তোমরা জানো আমাদের দেশে এই এক বয়সী ছেলে মেয়ে আছে, প্রতারণা করে, ভালোবাসার প্রলোভন দেখে তার সাথে দৈহিক সম্পর্ক করে, ব্যাস কয়েকদিন পরে পালিয়ে যায়, অথবা সেই সন্তান নষ্ট করতে চায়, কোনো কিছু হইলে তার বিরুদ্ধে উল্টো অ্যাকশন যায়। এই প্রতারণা। ভালোবাসার নামে এই যে অবৈধ সম্পর্ক করবে, দায়ভার নেবে না, এটা কিন্তু এক ধরনের নির্যাতন। তারপর স্বামী পিঠে বউকে মেরে ফেলেছে, মারা পর ফ্যানের মধ্যে টানে রেখেছে, কি বলছে, অথবা গাছের ডালের সাথে ঝুলিয়ে রেখেছে, কি হয়েছে, যে আত্মহত্যা করেছে। আসলে সে কিন্তু আত্মহত্যা করে না, তাকে মেরে তারপর ওখানে, রহস্যজনক। আর আমাদের যদি সে প্রভাবশালী হয়, পুলিশ যে তদন্ত করবে, তদন্তকারী ব্যক্তিকে সে প্রভাবিত করবে, তার টাকা আছে, টাকা খরচ করবে, অপরাধী কিন্তু বেঁচে গেল, মারা গেল মাঝখানে ভালো মেয়েটা। এরপর দেখো আদালতে জেরা চলাকালীন নির্যাতন। একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, সে যখন আইনের আশ্রয় নেবে, উকিল তাকে এমন প্রশ্ন করবে এজলাসে, সে দ্বিতীয়বার আর এজলাসে যাবে না। সে দ্বিতীয়বার এজলাসে যেতে চিন্তা করে, ওখানে যাওয়ার চেয়ে আমার যে সম্মানহানি হয়েছে এটুকুই থাক। তাহলে এই যে আদালতে জেরাকালীন অবস্থায় নারীদের যে অসম্মানজনক আচরণ করা হয়, প্রশ্ন করা, এমন বিব্রতকর প্রশ্ন, যে প্রশ্নের সমাধান উত্তর কিন্তু ওই মেয়ে দেয় না, চুপ থাকে। অতএব এই সুযোগটাই উকিলরা নিয়ে কিন্তু তার মেয়ের বিপক্ষে রায়টা চলে আসে। কারণ মেয়েরা কিন্তু, আমাদের দেশে মেয়েরা এখনো অনেক ভালো, সব কথা সব জায়গায় বলতে এখনো তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাহলে যে আদালতে যে নির্যাতনটা হয়, মানে চলাকালীন অবস্থায় উকিলরা যে বাজে জেরা করে, বাজে প্রশ্ন করে, এগুলো কিন্তু নির্যাতনের পর্যায়ে পড়ে। আর একটা হচ্ছে ব্ল্যাকমেইলিং, সিডি। তোমরা জানো যে অবৈধভাবে বিভিন্ন জায়গায় তারা মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক করে, এটা সিডিতে বা ভিডিও ধারণ করে এটা ইন্টারনেটে ছেড়ে দিয়ে টাকা ইনকাম করা, তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা, এগুলো কিন্তু আমাদের দেশে হয়।
তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে জানলাম নারীর দ্বৈত ভূমিকা, নারী নির্যাতন আর নির্যাতনের ধরন। এরকম ধরন অনেক আছে, আমি তোমাকে এই নিয়ে 5টা ক্লাস নিতে পারি যে এত ধরন আছে। তাহলে আশা করি তোমরা যে যে ধরনগুলো আমরা পড়লাম তোমরা এই বিষয়গুলো সচেতন থাকবে। আর নারীদের বলছি, তোমরা মায়ের জাত, তোমরা অবশ্যই এমন জীবনযাপন, এমন কিছু করো না যেন তোমার জীবনকে দুর্বিষহ পর্যায়ে ফেলতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।